হাই, আজকে স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইটি জীবন মুখোপাধ্যায়ের বইটি থেকে আজকে 6 নম্বর অধ্যায়ের মৌর্য সাম্রাজ্য নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের যে ভিডিওতে রাইজ অফ মগধ বা মগধের উত্থান এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। তো মৌর্য সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠিত হয় না, নন্দবংশের যে রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। তাহলে নন্দ বংশ উচ্ছেদ করে মগধের ইতিহাসে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠিত কে না, মৌর্য বংশ প্রতিষ্ঠিত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কী করে প্রতিষ্ঠিত করেছে না, নন্দ বংশের রাজা ধনানন্দ, শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য তার মৌর্য সাম্রাজ্য স্থাপনা করেছে। এই মৌর্য সাম্রাজ্যের যে ব্যাপার সমস্ত কিছু থেকে মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত কিছু আমরা জানতে পারি। কোথা থেকে জানতে পারি না, কিছু ইতিহাসে উপাদান আছে সেখান থেকে জানতে পারি। যেমন মেগাসথেনিসের ইন্ডিকা, প্লিনি, অ্যারিয়ান জাস্টিসের রচনা, কৈটিল্য অর্থশাস্ত্র, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, সোমদেব ভট্টের কথা সাগর, ক্ষেমেন্দ্রের কথা মঞ্জুরি। ঠিক আছে, এই সব যে গ্রন্থগুলো রয়েছে এই সব গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেগাসথেনিসের ইন্ডিকা, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, হ্যাঁ, আর এইগুলোই হচ্ছে মেন। ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো থেকে অনেক কিছু জানতে পারা যায়। যেমন কথা শহীদ সাগর থেকে, ক্ষেমেন্দ্রের বৃহৎ যে কথা মঞ্জুরি থেকে, এইগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। প্রভৃতি বিভিন্ন রকম সংস্কৃত গ্রন্থ থেকে, বিভিন্ন রকম পুরাণ থেকে, বৌদ্ধ ও জৈন শাস্ত্র গ্রন্থ থেকে আমরা বিভিন্ন রকমের আমরা জানতে পারি। ঠিক আছে, আমরা সম্রাট অশোকের অসংখ্য যে শিলালিপি রয়েছে, স্তম্ভলিপি রয়েছে, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, শকরাজ রুদ্রদমনের জুনাগড় লিপি, এই সমস্ত কিছু থেকে আমরা কি করছি, এই মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আমরা জানতে পারছি। ঠিক আছে, আমরা মৌর্য সাম্রাজ্য থেকে জানতে পারছি কোথা থেকে না, মেগাসথেনিসের লেখা থেকে, প্লিনির লেখা থেকে, ঠিক আছে, অ্যারিয়ানের লেখা থেকে, জাস্টিন্সের রচনা থেকে, কৈটিল্য অর্থশাস্ত্র থেকে, বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস থেকে, সোমদেব ভট্টের কথা শহীদ সাগর থেকে, ক্ষেমেন্দ্রের কথা মঞ্জুরি থেকে, হ্যাঁ, ঠিক আছে, এই সব যে তারপরে বিভিন্ন রকমের বৌদ্ধ জৈন সংস্কৃতির যে শাস্ত্রগ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি। এছাড়া প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন রকম উপাদান রয়েছে, সম্রাট অশোকের যে বিভিন্ন রকম শিলালিপি ও স্তম্ভলিপি রয়েছে, যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি খুবই গুরুত্বপূর্ণ, শকরাজ রুদ্রদ্যুম্নের জুনাগড় লিপি খুবই গুরুত্বপূর্ণ। এইসব জায়গা থেকে আমরা জানতে পারি মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে। তাহলে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এখন এই চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্বন্ধে সঠিক কোনো জানা যায় না, তবে যেটা জানা যায় সেটা হচ্ছে যে পুরাণের মতে হচ্ছে তিনি শূদ্র বংশভূত ছিলেন। তার মাতা ছিল মুরা এবং তার নাম অনুযায়ী মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধগ্রন্থ অনুযায়ী ছিল যে হিমালয় পাদদেশে পিপলি বন নামক এক স্থানে মৌরিয়া নামক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান ছিল চন্দ্রগুপ্ত, এবং সেখান থেকেই যেটা তৈরি হয় এই রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়। ঠিক আছে, বিভিন্ন জৈন গ্রন্থ ও পালি গ্রন্থ কিন্তু কৈটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু চন্দ্রগুপ্তকে কিন্তু ক্ষত্রিয় রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে কিন্তু পুরাণ মতে কিন্তু সে শূদ্র। ঠিক আছে, আর বুদ্ধ মতের শূদ্র, কিন্তু ক্ষত্রিয় মতে, সংস্কৃতের মতে, কৈটিল্য অর্থশাস্ত্রের মতে তারা ছিল ক্ষত্রিয় ছিল। ঠিক আছে, এইসব বিভিন্ন রকমের, যেটা অত বেশি ইম্পর্টেন্স নয়। বাল্যকালটা অনেক রকমের গল্প আছে। তো যেটা ইম্পর্টেন্স যে সেটা হচ্ছে চন্দ্রগুপ্তের যেটা কথা শোনা যায় সেটা হচ্ছে বিচক্ষণ ব্রাহ্মণ, হ্যাঁ, তার মধ্যে বিচক্ষণ ব্রাহ্মণ চাণক্য নামে এক বিচক্ষণ ব্রাহ্মণ। ঠিক আছে, সে কী করেন না, চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে দেখে বিভিন্ন রকমের রাজোচিত লক্ষণ দেখে এবং গুণাবলী দেখে, এবং দেখে তাকে তকশিলায় নিয়ে আসে এবং রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে, পারদর্শী করে তোলে, এবং পরে সে ধনানন্দের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করে, এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেটা আমরা জানবো, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সে কী করছে, ধনানন্দকে পরাস্ত করে নন্দ বংশকে উচ্ছেদ করে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করে। তো এই কৈটিল্যের তো আমরা সবাই জানি যে চাণক্যই হলেন ইতিহাসে বিখ্যাত কূটনীতিজ্ঞ, কৈটিল্য বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এর অনেক রকমের ঘটনা আছে, হ্যাঁ, ঠিক আছে, যদিও সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়। আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে
চাণক্যের সাহায্যে কী করে, চাণক্যের সাহায্যে মগধের সিংহাসন দখল করার জন্য 324 খ্রিস্টপূর্বাব্দে মগধ সাম্রাজ্য দখল করে। ঠিক আছে, চাণক্যের সাহায্যে তাহলে কী করে, মগধের সিংহাসন দখল করে 324 খ্রিস্টপূর্বাব্দে বা 324 বিসিতে চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের উচ্ছেদ করে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তখন মগধ সাম্রাজ্য বলতে কী ছিল, তখন মগধ সাম্রাজ্য বলতে ছিল যে পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত যে বিস্তীর্ণ ভূভাগ, সেটাই ছিল মগধের সাম্রাজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কতটা রাজ্য বিস্তার করে সেটা বুঝতে পারা যাবে এখান থেকে। তাহলে মগধের সাম্রাজ্য বিস্তার কত দূর ছিল না, পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত যে বিস্তীর্ণ ভূভাগ ছিল, এই বিস্তীর্ণ ভূভাগটাই ছিল কি মগধের সাম্রাজ্য। এরপরে যেটা হয় এক্সটেনশন হয়, সেটা চন্দ্রগুপ্ত মৌর্য এক্সটেনশন করে। ঠিক আছে, তাহলে এইখানে ইম্পর্টেন্স বলতে সেরকম হচ্ছে এটা, এই যে পয়েন্টটা এটা খুব একটা ইম্পর্টেন্স, যে চাণক্যের কী নাম, কৈটিল্য এবং বিষ্ণুগুপ্ত। অনেক সময় কোশ্চেন আসে যে কৈটিল্য বা বিষ্ণুগুপ্ত কাকে বলা হতো, চাণক্য বলা হতো। ঠিক আছে, এই একটা প্রশ্ন এটা আসে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যর কোথায় প্রশিক্ষণ হয়, বা চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় নিয়ে যায়, এটাও আসে। তক্ষশিলায় নিয়ে যায়। ঠিক আছে, এবং সেখানে নাকি রাজনীতি ও যুদ্ধবিদ্যা সুশিক্ষিত করে, এটাও একটা প্রশ্ন আছে এখান থেকে। আর এইটা প্রশ্ন 324 খ্রিস্টাব্দে বা 324 বিসিতে সে মগধ সাম্রাজ্যকে উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে, এটা ইম্পর্টেন্স। আচ্ছা, গ্রিক যুদ্ধে এখানে এইখানে একটা পয়েন্টস আছে, কোশ্চেন খুব আসে, যে স্যান্ড্রোকট্টাস কাকে বলা হয়। স্যান্ড্রোকট্টাস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকেই বলা হয়, চন্দ্রগুপ্তকে বলা হয়। তার একটা ঘটনা আছে, তার একটা কাহিনী আছে। যে কাহিনীটা হচ্ছে কি না, কাহিনীটা হচ্ছে তাকে বলা হয় নাকি গ্রিক শাসকদের জাস্টিন্সের লেখা থেকে জানতে পারা যায়। সে নাকি যে সিন্ধু প্রদেশের ও পাঞ্জাব জয় করে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের প্রতিষ্ঠিত গ্রিক উপনিবেশগুলিকে অধিকার করে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, তাহলে চন্দ্রগুপ্ত কী করে না, চন্দ্রগুপ্ত সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব জয় করে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডার প্রতিষ্ঠিত গ্রিক উপনিবেশগুলো অধিকার করে। ঠিক আছে, এই জন্য একে কী করা হচ্ছে, এই জন্য একে চন্দ্রগুপ্তকে স্যান্ড্রোকট্টাস বলা হয়ে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট। তো স্যান্ড্রোকট্টাস কাকে বলা হচ্ছে, চন্দ্রগুপ্তকে বলা হয় স্যান্ড্রোকট্টাস। কি কার লেখা থেকে জানতে পারা যায় না, জাস্টিন্সের লেখা থেকে এটা জানতে পারা যায়। গ্রিক ঐতিহাসিক জাস্টিন্সের লেখা থেকে এটা জানতে পারা যায়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্স, এটা আসে। এরপরে একটা কাহিনী আছে। ঠিক আছে, এই কাহিনীটা একটু জানা দরকার আছে। সেলুকাসের সাথে যুদ্ধ সন্ধি, এটা একটা ইম্পর্টেন্স বলা যেতে পারে। তো এটা কি গল্পটা না, এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আলেকজান্ডারের মৃত্যুর পর তার যে বিশাল যে সাম্রাজ্য ছিল, সেই বিশাল সাম্রাজ্য কি করা হয় না, তার সেনাপতিদের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে, সিরিয়া ও ভারতবর্ষের সেনাপতি হিসাবে কে নিযুক্ত ছিল, সেলুকাস নিযুক্ত ছিল। তাহলে সেলুকাস তাহলে কী হলো, সিরিয়া আর ভারতবর্ষের তাহলে যে অধিকারটা কে করবে, সেলুকাস করবে। তাহলে সেলুকাস এখন কি হচ্ছে, তাহলে ভারতবর্ষ আর সিরিয়াটাকে অধিকার করার জন্য সেলুকাস বেরিয়ে পড়ে। তাহলে এই অংশগুলি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তাহলে যখন ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষের শাসনকাল করছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয় 320 খ্রিস্টপূর্বাব্দ বা 300 বিসিতে। তাহলে চন্দ্রগুপ্তের সাথে সেলুকাসের যুদ্ধ হয়। এই সেলুকাসের সাথে যুদ্ধের ফলাফল কি হয়েছে, ফলাফলটা ঠিক সঠিকভাবে জানা যায় না। তো শুনতে যেটা বলা যায়, খুব এই সময় বিচক্ষণতার বা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিল, যুদ্ধের সাথে না গিয়ে ডাইরেক্ট সন্ধিতে গিয়েছিল। সে সন্ধি কী করেছিল, সে সন্ধিতে করেছিল কি, সেলুকাসের সাথে সন্ধি করে নিয়েছিল। কীরকম সন্ধি করে নিয়েছিল, সে কী করেছিল, সেলুকাসের যে কন্যা হেলেনাকে সে বিবাহ করে নেয়, এবং সে বলে যে তুমিও আমার রাজ্যের দিকে দেখবে না, আমিও তোমার রাজ্যের দিকে দেখবে না। এইভাবে একটা মৈত্রীত্ব সে স্থাপন করে নেয়, এবং আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে বলে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং করে। এটাকে বুদ্ধিমানের নীতি, এটা একটা বুদ্ধিমানের মতো নিশ্চিত করে। ঠিক আছে, এবারে তো সেলুকাসের সাথে হয়ে গেল, সন্ধি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই শর্ত অনুসারে কী হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। সন্ধিটা হয়ে যায়, সন্ধি অনুসারে কী না, এই সন্ধির শর্ত অনুযায়ী তিনি কাবুল, কান্দাহার, হিরাট, বালুচিস্তানের অন্তর্গত মার্কান প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করে সেলুকাস। তাহলে সেলুকাস কী করে কাবুল, কান্দাহার, হিরাট, বালুচিস্তানের অন্তর্গত মার্কান প্রদেশকে চন্দ্রগুপ্তকে দিয়ে দেয়, এবং কথিত আছে যে তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেয়। ঠিক আছে, সেলুকাস চন্দ্রগুপ্তের রাজ্যসভায় সেলুকাস কী করে, সেলুকাস তার বা ভারতবর্ষের সম্বন্ধে জানার জন্যে খুবই আগ্রহ হয়ে পড়ে, এবং সেলুকাস কী করে চন্দ্রগুপ্তের রাজ্যসভায় মেগাস্থিনিস নামক এক গ্রিক দূতকে পাঠায়।
ঠিক আছে। মেগাস্থেনিসই ভারতবর্ষে থাকে এবং ভারতবর্ষে থেকে ইন্ডিকার নামক একটি গ্রন্থ সে রচনা করে ফেলে, ভারত বিবরণ। তাহলে ইন্ডিকার নামে যে মেগাস্থেনিসের ভারত বিবরণ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমরা জানতে পারি। তো এই সেলুকাসের সন্ধিটা একটা গুরুত্বপূর্ণ, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ কোন জায়গাতে না, সন্ধির শর্ত অনুযায়ী কী কী পায়, সে সন্ধির শর্ত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কাবুল পায়, কান্দাহার পায়, হিরাট পায়, বালুচিস্তান পায়। এই যে ব্যাপারটা, কাবুল, কান্দাহার, হিরাট, বালুচিস্তান, এইগুলো মার্কান প্রদেশের অন্তর্গুলো এই চন্দ্রগুপ্তকে পেয়ে যায়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্স এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবারে আর এটা তো হলো, এবারে যখন সে যখন নন্দ ডাইনেস্টিকে যখন অধিকার করে নেয়, তাহলে স্বাভাবিকভাবে তারা পাঞ্জাব থেকে গোদাবরী পর্যন্ত তার অধিকারে চলেই আসছে। এছাড়া সে কী কী অধিকার করে, একটু আগে দেখলাম যে সেলুকাসের সন্ধির ফলে সে কাবুল, কান্দাহার, জিরাট এগুলো সব পেয়ে গেল। ঠিক আছে, এছাড়া আর কী কী করে সেগুলো জানা যাক। অন্যান্য রাজ্য জয়গুলো কী, দেখো, গ্রিক ঐতিহাসিক প্লুটার্কের মতে তিনি 6 লক্ষ সেনা নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। শক রাজা রুদ্রদমনের জুনাগড়ের শিলালিপি থেকে জানতে পারা যায় যে তিনি পশ্চিমে সৌরাষ্ট্র, গুজরাট জয় করে। তারা পশ্চিমে সৌরাষ্ট্র বা গুজরাট তিনি জয়লাভ করেন। মালব্য, কোঙ্কণ বা মহারাষ্ট্রের কিছু অংশ তিনি জয় করে। নন্দদের উত্তরাধিকার সূত্রে সে তো গোদাবরী পর্যন্ত পেয়ে গেল, দাক্ষিণাত্যে গোদাবরী পর্যন্ত রাজ্যাংশ এমনিতেই লাভ করে নিল। পরবর্তীকালে তিনি আরও দাক্ষিণাত্যে মহীশূর ও চিতলদুর্গ জেলা ও তামিলনাড়ু তিনেভেলি জেলা পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত করল। ঠিক আছে, তাহলে আর এইদিকে পূর্ব দিকে বাংলা বা বঙ্গদেশ পর্যন্ত সাম্রাজ্যভুক্ত ছিল। তাহলে মহাস্থানগড় প্রাপ্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় সাম্রাজ্য সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে একটা বিশাল বড় সাম্রাজ্য সে অধিকার করে। তা কত বড় সাম্রাজ্য অধিকার করে দেখো এখানে। তার সাম্রাজ্য উত্তর পূর্বে পারস্য সাম্রাজ্যের সীমানা, উত্তর পূর্বে পারস্য সাম্রাজ্যের সীমানা, পশ্চিমে আরব সাগর, পূর্বে বাংলা, দক্ষিণে মহীশূর ও মাদ্রাজে পর্যন্ত বিস্তৃত ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তো সাম্রাজ্য, তাহলে আমি যদি পরিসীমাটা বলি, একটা বিশাল পরিসীমা, তাহলে আমি দেখতে পাচ্ছি উত্তর পূর্বে পারস্য সাম্রাজ্যের সীমানা থেকে পশ্চিমে আরব সাগর, পূর্বে বাংলা, দক্ষিণে মহীশূর, মাদ্রাজ পর্যন্ত বিস্তৃত ছিল তার সীমানা। তার বিশাল বড় সীমানা, বুঝতেই পারা যাচ্ছে যে এত বিশাল বড় একটা সীমানা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু, আর বুঝতেই পারা যাচ্ছে এর আগে কিন্তু কোনো ভারতের নৃপতি এতটা কিন্তু করতে পারেনি। তার কৃতিত্ব যদি বলতে পারা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বটা কী, তার কৃতিত্ব হচ্ছে এটাই যে কৃতিত্ব যে এত বিশাল বড় সাম্রাজ্য স্থাপন এর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের আগে কিন্তু কেউ করেনি। এই জন্যে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী কী বলেছে, ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপত্যতা, ফার্স্ট হিস্ট্রিক্যাল ফাউন্ডার অফ দ্য গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া নামে অভিহিত করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। এটাকে একটা খুব ইম্পর্টেন্স। তাহলে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপত্যতা কাকে অভিহিত করেছেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে অভিহিত করেছেন। ঠিক আছে, এইগুলো ছিল তো কৃতিত্ব তো বুঝতেই পারা যাচ্ছে। তো অনেক শক্তিশালী নন্দবংশকে ধ্বংস করে একটা শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করা, এটাই বিশাল বড় একটা কৃতিত্বে। ঠিক আছে, তবে এখানে একটা ব্যাপার জানতে পারা যায়, চন্দ্রগুপ্ত মৌর্যের তো কৃতিত্ব বুঝতে পারা গেল, রাজ্য জয় তো বিশাল বড় কৃতিত্ব। তো শেষ জীবনটা কী হয়েছিল, এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। তো শেষ জীবনটা তিনি কিন্তু যৌন ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি যৌন ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু যৌন ধর্ম গ্রহণ করেছিলেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। যৌন ভাষা মহীশূরে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে মহীশূরের শ্রবণগোলা নামক একটি স্থানে অনশনে দেহ ত্যাগ করেন তিনি, অর্থাৎ অন্ন জল সমস্ত কিছু ত্যাগ করে তিনি অনশনে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি দেহ ত্যাগ করেন শেষ জীবনে। অর্থাৎ তিনি শেষ জীবনে যৌন ধর্ম গ্রহণ করেন এবং যৌন ধর্ম গ্রহণ করে মহীশূরের শ্রবণগোলা নামক এক স্থানে অনশনে দেহ ত্যাগ করেন। এটা হচ্ছে জানতে পারা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী, শেষ জীবন অধ্যায় থেকে এটা জানতে পারা যায়। এবারে চন্দ্রগুপ্ত মৌর্যের সবার থেকে ইম্পর্টেন্স যে ফেজটা, যে এত বড় যে সাম্রাজ্য সে অধিকার করেছিল, তার শাসন ব্যবস্থাটা কীরকম ছিল, এটা খুবই ইম্পর্টেন্স জানা। তার শাসন ব্যবস্থা, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থাকে বুঝতে হবে। দেখো, এই যে শাসন ব্যবস্থার সম্বন্ধে মেন আমরা জানতে পারি দুটো গ্রন্থ থেকে, সেটা হচ্ছে কৈটিল্য অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা। কৈটিল্য অর্থশাস্ত্র, গ্রিক দূত, মেগাস্থেনিসের যে ইন্ডিকা, এই দুটো জায়গা থেকে আমরা কিন্তু জানতে পারি। এছাড়াও আমরা কি রয়েছে, আমরা বললাম একটু আগে বিশাখ দত্তের মুদ্রারাক্ষস নাটক, ঠিক আছে, বৌদ্ধ গ্রন্থ দিব্যবাদন গ্রন্থ, জাস্টিন্স, অ্যারিয়েন্স, স্ট্র্যাবো, প্লিনি, এইসব রচনা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্বন্ধে আমরা জানতে পারি। ঠিক আছে, কী জানতে পারি শাসনকাল সম্বন্ধে সেটা জানি। মৌর্যের যে শাসন ব্যবস্থা করছিল, মৌর্য শাসন ব্যবস্থায় সেটা কিন্তু রাজাই ছিল কিন্তু রাষ্ট্রের সর্বেসর্বা।
হ্যাঁ, রাজাই কিন্তু ছিল রাষ্ট্রের সর্বসর্বা। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, রাজাই কিন্তু ছিল রাষ্ট্রের সর্বসর্বা, তার মানে এটাই ছিল না যে সৌরতন্ত্র ছিল না। সৌরতন্ত্র ছিল, এটা কিন্তু নয়। মৌর্য রাজতন্ত্রের কখনোই কিন্তু সৌরতন্ত্র ছিল না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। মৌর্য রাজতন্ত্রে কখনোই কিন্তু সৌরতন্ত্র ছিল না, অর্থাৎ স্বেচ্ছাচারী কিন্তু তারা ছিল না, তারা ছিল প্রজা হিতৈষী। তারা কিন্তু প্রজা হিতৈষী ছিল, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আর তারা কিন্তু কখনোই ঈশ্বর ঈশ্বর নিজেদেরকে ঈশ্বর বলে বলতেন না। তারা সবসময় কী বলতেন, তারা নিজেদেরকে দেবনাম প্রিয় বা দেবসত্ব দাবি অধিকার করে নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বা বরপুত্র বলে দাবি করত সবসময়। দেবনাম প্রিয় বা দেবতার প্রিয় বলে অভিহিত করতেন, ঠিক আছে। তারা সবসময় কী করতো, দৈবসত্ব দাবি করে নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বা বরপুত্র বলে কখনোই দাবি করেনি মৌর্য সম্রাটরা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মৌর্য সম্রাটরা কখনোই কিন্তু দৈবসত্ব দাবি করে নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বা বরপুত্র বলে কিন্তু দাবি করেনি। মৌর্য সম্রাটরা সবসময় কিন্তু কী বলতো না, যে দেবনাম প্রিয় বা দেবতার প্রিয়, নিজেদেরকে দেবতার প্রিয় হিসাবে বা দেবনাম প্রিয় হিসাবে অভিহিত করতো, ঠিক আছে। এটা হচ্ছে সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা। দেবনাম প্রিয় কথাটা আসে, দেবনাম প্রিয় জায়গাটা আসে কোথা থেকে, অশোকের শিলালিপি থেকে আসে, 13 রক এডিক্স থেকে আসে, এটা পরে জানতে পারবে অশোকের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টস, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে কিন্তু, ঠিক আছে। তাহলে ওরা কিন্তু নিজেদেরকে ঈশ্বরের বরপুত্র বলে কিন্তু দাবি করতো না, দেবনাম প্রিয় বা দেবতার প্রিয় বলে দাবি করতো। এটা কিন্তু জানতে পারা গেছে অশোকের 13 রক এডিক্স থেকে আমরা জানতে পারি, যে সেটা অশোক যখন পড়বো তখন আমরা সেটা জানতে পারবো, ঠিক আছে। বংশানুক্রমভাবে, এবং বংশানুক্রম কিন্তু তারা বংশানুক্রম ছিল, এটা তো ছিলই আগেকার দিনে, ঠিক আছে। আচ্ছা, রাজাকে শাসন, এবারে আমরা মেন জায়গাতে আসছি, যে এই যে দীর্ঘ যে শাসন ব্যবস্থা তারা কী করে চালাতো, সচিব, মন্ত্রী, পরিষদ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে রাজাকে শাসন কার্যে যারা সাহায্য করতো তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কী ছিল, সচিব পদ। সচিব বলে একটি পদ ছিল। সচিব পদটা কি না, সচিব পদটা হচ্ছে কর্মচারীদের পদ, ঠিক আছে, যেটা হচ্ছে রাজকর্মচারী, ঠিক আছে। তাহলে এই সচিব পদটা কি না, সচিব পদটা হচ্ছে কর্মচারীদের পদ, এটা হচ্ছে রাজকর্মচারী। যারা রাজকর্মচারী ছিল তাদেরকে কী বলা হতো, সচিব বলা হতো। এই সচিবদের মধ্যে থেকে সবার থেকে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিযুক্ত করা হতো মন্ত্রী বা মন্ত্রীর পদে নিযুক্ত করা হতো, ঠিক আছে। তাহলে মন্ত্রী হিসেবে কাদেরকে নিযুক্ত করতো, এই সচিব দিকে, অর্থাৎ যারা রাজকর্মচারী ছিল তাদের থেকেই কিন্তু সবার থেকে যারা দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে কিন্তু মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতো, ঠিক আছে। এবং তাদের অনেক রকম পরীক্ষা করা হতো, এমন নয় যে তাদেরকে নিয়ে নিত, তা না, তাদেরকে পরীক্ষার মাধ্যমে নিত। অর্থ ও চারিত্রিক দৃঢ়তার পরীক্ষাতে উত্তীর্ণ ব্যক্তিরাই কিন্তু মন্ত্রী নিযুক্ত হতো, এটা বুঝতে হবে। অর্থাৎ আর্থিক ব্যাপার নিয়ে একটা আলাদা পরীক্ষা, আর্থিক ব্যাপার নিয়ে অর্থশাস্ত্র নিয়ে একটা আলাদা পরীক্ষা হতো, এবং চারিত্রিক দৃঢ়তা নিয়ে একটা আলাদা পরীক্ষা হতো। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ মাধ্যমে কিন্তু মন্ত্রী হিসেবে তারা কিন্তু নিযুক্ত হতো, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তাদের বেতন ছিল, তাদের কিন্তু নগদ বেতনও ছিল। কী বেতন ছিল না, বছরে 48,000 পান, ঠিক আছে। এটা হচ্ছে তাদেরকে বেতনের সিস্টেম ছিল তখন, 48,000 পান। তারা শাসননীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে রাজাকে পরামর্শ দিতেন। তাদের কাজ কী ছিল, তাদের কাজ ছিল মন্ত্রীদের কাজ ছিল শাসননীতি ও পররাষ্ট্রনীতি সম্বন্ধে রাজাকে পরামর্শ দেওয়া, ঠিক আছে। এই মন্ত্রী ছাড়াও কী ছিল, মন্ত্রী পরিষদ ছিল। মন্ত্রী পরিষদ বলে একটা সভা ছিল। এই সভাটা কি না, কেবলমাত্র জরুরি অবস্থাতে এই সভা রাজাকে পরামর্শ দিত, অর্থাৎ যদি কোনো ইমার্জেন্সি আসতো তখনই এই মন্ত্রিসভার কিন্তু ডাকা হতো, এবং মন্ত্রিসভার থেকে বিভিন্ন মন্ত্রীদের কাছ থেকে আইডিয়া নিয়ে বা তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে কী করা যায় না করা যায় এটা কিন্তু চিন্তাভাবনা করতো। এই মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু বেতন পেতেন। তাদের বেতন ছিল বছরে 12,000 পান। এখানে সবার থেকে গুরুত্বপূর্ণ একটা যে পোস্ট, যে সেটা বা পদ আমি বলবো, সেটা হচ্ছে আমত্ত বলে একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল, এটাকে বুঝতে হবে, আমত্ত, ঠিক আছে। তাহলে আমত্ত বলে একটা গুরুত্বপূর্ণ পোস্ট ছিল। এই আমত্তটা কি না, আমত্ত নামে কর্মচারীদের উপর কি অর্পিত ছিল না, তাদেরকে রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন প্রভৃতি বিভিন্ন বিভাগে পরিচালনার দায়িত্ব ছিল কিন্তু এই আমত্তদের উপর। তাহলে আমত্তদের উপর কী দায়িত্ব ছিল না, আমত্তদের উপর রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন প্রভৃতি বিভিন্ন পরিচালনার দায়িত্বটা এই আমত্তদের উপর ছিল, ঠিক আছে। এই আমত্তদের উপরই ছিল। আমত্তরা কেমন করে রিক্রুটমেন্ট হতো না, এরাও কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু তারাই কিন্তু এই পদটা পেতেন, এমন নয় দুমদাম করে পদটা পেয়ে যেত। পরীক্ষার মাধ্যমে পরীক্ষাতে উত্তীর্ণ হতো, এবং এটা কিন্তু কখনোই বংশ পারম্পরিক ছিল না, যে বাবা পেয়ে গেছে আমি পেয়ে যাবো, তা না। প্রত্যেকজন যারাই আসবে তাদেরকে কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হতো, ঠিক আছে। তারা কোথায় কোথায় নিযুক্ত হতো, খনি, গোশালা, অশ্বশালা প্রভৃতি বিভিন্ন তাদের কি দায়িত্বে অধ্যক্ষদের উপর ছিল, ঠিক আছে। তাহলে খনি, গোশালা,
অশ্বশালা, এই যে বিভিন্ন রকমের ছিল, এই যে খনি, গোশালা, অশ্বশালা প্রভৃতি বিভিন্ন তদারকির যে দায়িত্ব ছিল অধ্যক্ষদের উপর থাকতো। অর্থশাস্ত্রে কতজন অধ্যক্ষের কথা উল্লেখ করা আছে? 32 জন। এটা কিন্তু আসে, এটা কিন্তু আসে অর্থশাস্ত্রে, অর্থাৎ কৈটিল্য অর্থশাস্ত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কতগুলো অধ্যক্ষের কথা উল্লেখ করা রয়েছে, এইটা কিন্তু আসে প্রশ্নটা। এটা 32 জন অধ্যক্ষের কথা উল্লেখ করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থশাস্ত্রে 32 জন অধ্যক্ষের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। এছাড়া কারণিক পুরোহিত, দৈবারিক প্রতিবেদক, দুর্গপাল, গুপ্তচর প্রভৃতি বিভিন্ন ধরনের রাজকর্মচারী তার ছিল। এই যুগে কর্মচারীদের নগদ কিন্তু বেতন দেওয়া হতো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌর্য যুগে কিন্তু কর্মচারীদের কেমন ধরনের বেতন সিস্টেম ছিল? তারা নগদ বেতন সিস্টেম ছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং কোনোভাবেই কিন্তু বংশক্রমিক ছিল না, অর্থাৎ বংশক্রমানুপাতিক ছিল না, অর্থাৎ বাবা যে আমি পেয়ে যাবো না, সেরকম নয়, তোমাকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এটা বিশাল বড় ব্যাপার একটা। চন্দ্রগুপ্তের আমলে বিশাল মৌর্য সাম্রাজ্য চারটি, এটা তো ভেরি ভেরি প্রাদেশিক শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা কেমন ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এই যে চন্দ্রগুপ্তের যে বিশাল যে মৌর্য সাম্রাজ্য, একাই সেন্ট্রাল পাওয়ার ছিল না, সে কী করেছিল, চারটি প্রদেশে ভাগ করে দিয়েছিল। টোটাল যে তার স্টেট রয়েছে, সেই টোটাল স্টেটটাকে চারটা প্রদেশে ভাগ করেছিল। কীরকম? একটা হচ্ছে প্রাচ্য অর্থাৎ পূর্ব, আর উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। তাহলে চারটা কী কী? চারটা হচ্ছে প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ, এই চারটা ভাগে ভাগ করেছিল। এতে রাজধানী ছিল যথাক্রমে পাটলিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী, সুবর্ণগিরি। তার মানে প্রাচ্যের রাজধানী কী ছিল? প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, ঠিক আছে। উত্তরাপথের রাজধানী কী ছিল? তক্ষশিলা, ঠিক আছে। অবন্তীর রাজধানী কী ছিল? উজ্জয়িনী। আর আর দক্ষিণাপথের রাজধানী কী ছিল? সুবর্ণগিরি। এটাকে ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তাহলে চারটা প্রদেশে ভাগ করেছিল, চারটা প্রদেশ প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ, এবং চারটা প্রদেশে আলাদা আলাদা রাজধানী প্রতিষ্ঠিত করেছিল। প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, উত্তরাপথের রাজধানী ছিল তক্ষশিলা, অবন্তীর রাজধানী ছিল উজ্জয়ন, আর দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি। এই প্রত্যেকটা প্রদেশকে দেশ বলা হতো, তারা প্রত্যেকটা প্রদেশকে কিন্তু দেশ বলতো। আর সম্রাট স্বয়ং পাটলিপুত্র থেকে প্রাচ্যে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় পাটলিপুত্র থেকে প্রাচ্য পর্যন্ত প্রত্যেকটা কিন্তু শাসন কার্য কিন্তু পরিচালনা করতেন স্বয়ং নিজেই। শাসন কার্যটা কিন্তু তিনি নিজেই পরিচালনা করতেন। শাসন কার্যের সুবিধার জন্য প্রদেশগুলিকে বিষয় বা আহরে ভাগ করা হয়েছিল। আহর মানে হচ্ছে এখানে জেলা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বিষয় বা আহর, এইটা যদি প্রশ্ন চলে আসে হঠাৎ করে, বিষয় বা আহরটা কী? তাহলে বিষয় বা আহরটা কী না, বিষয় বা আহরটা হচ্ছে জেলা। বিষয় বা আহরটা কী হচ্ছে না, বিষয় বা আহরটা হচ্ছে জেলা, ঠিক আছে। এটা প্রশ্ন আসতে পারে, বিষয় বা আহরটা কী, ঠিক আছে। এবারে আমরা চলে আসছি এইখানে যে গ্রাম বলে একটা ব্যাপার ছিল। গ্রাম তো থাকবেই, তো গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্নতম স্তর। গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্নতম স্তর, ঠিক আছে। এই গ্রাম কি থাকবে? গ্রাম যখন থাকবে তো গ্রামের একটা প্রধান থাকবে। এই গ্রামের প্রধানকে কী বলা হতো? গ্রামিক। এটাও কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। যে গ্রামের প্রধানকে কী বলা হতো? গ্রামের প্রধানকে কী বলা হতো? গ্রামিক বলা হতো। গ্রামের প্রধানকে কী বলা হতো? গ্রামিক। আহরকে কী বলা হতো? আহরকে কী বলা হতো? জেলা। আহরকে কী বলা হতো? জেলা। আর গ্রামিকের উপরে ছিল গোপ। গ্রামিকের উপর কী ছিল? গোপ। গ্রামের উপর ছিল গোপ, ঠিক আছে। এবং তিনি 5 বা 10টি গ্রামের প্রধান ছিলেন, ঠিক আছে। গোপ কী ছিল? অর্থাৎ বিভিন্ন গ্রাম, 5 থেকে 10টা গ্রামের প্রধানকে কী বলা হচ্ছে? গোপ, ঠিক আছে। তো গোপ কাদেরকে বলা হচ্ছে না? 5 থেকে 10টি গ্রামের প্রধানকে কী বলা হচ্ছে? গোপ বলা হচ্ছে। সমহর্তা ছিল। সমহর্তাটা কি না, সমহর্তা ছিলেন জেলার প্রধান শাসনকর্তা। জেলা মানে আহর, তার আহর ছিল। তাহলে প্রথম থেকে ভালো করে বুঝতে পারা যায়, তারা বলছি প্রধান শাসনকর্তা হচ্ছে সমহর্তা। তাহলে সমহর্তা কাদেরকে বলা হচ্ছে না, সমহর্তা ছিলেন জেলার প্রধান শাসনকর্তা। প্রদেশের শাসনকর্তাকে কী বলা হতো? প্রাদেশিক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রদেশের শাসনকর্তাকে কী বলা হতো? প্রাদেশিক বলা হতো। সাধারণত রাজ্য পরিবারের লোকেদের উপরেই কিন্তু প্রদেশের শাসনভারটা ন্যস্ত থাকতো, ঠিক আছে। এদেরকে বলা হতো আর্যপুত্র। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নিই যে এই প্রাদেশিক সিস্টেমটা। তাহলে প্রথম কী হচ্ছে? প্রথমে চলে আসছি আমরা টোটাল সাম্রাজ্যটাকে 4টা ভাগে ভাগ করা হলো, ঠিক আছে। তাহলে টোটাল যে সাম্রাজ্য, সেই টোটাল সাম্রাজ্যটাকে 4টে ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে প্রাচ্য,
উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ, 4টা ভাগে ভাগ করে দিল। এবার 4টা ভাগতে 4টা রাজধানীও তৈরি করলো, পাটলিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী, সুবর্ণগিরি, হয়ে গেল। এবারে সম্রাট কিন্তু নিজেই শাসন ব্যবস্থাটা কিন্তু নিজেই কিন্তু চালাতেন, ঠিক আছে। এইবারে এই যে প্রাদেশিক, এই যে 4টা যে প্রদেশকে ভাগ করলো বা 4টা দেশে ভাগ করলো, সেই প্রদেশগুলোকে তারা কী করলো, সেই প্রদেশগুলোকে কয়েকটি বিষয় বা আহরে ভাগ করে দিল, বিষয় বা আহর মানে কী হচ্ছে, জেলা, ঠিক আছে। বিষয় বা আহর মানে কী হচ্ছে, জেলা। এই বিষয় বা আহরের জেলার, তার মানে জেলার প্রধান যে ছিল, সে প্রধান কাকে বলা হচ্ছে, সমহর্তা। প্রধানকে কী বলা হচ্ছে, সমহর্তা, ঠিক আছে। প্রধান বলা হচ্ছে সমহর্তা। জেলা কী নিয়ে তৈরি না, জেলা হচ্ছে কয়েকটি গোপ নিয়ে তৈরি, 5-10টা গ্রাম নিয়ে কি হতো, 5-10টা গ্রামের প্রধানকে কী বলা হতো, গোপ, ঠিক আছে। 5-10টা গ্রামের প্রধানকে বলা হতো গ্রুপ, আর প্রত্যেকটা গ্রামের প্রধানকে কী বলা হচ্ছে, গ্রাম। তাহলে একদম ছোটো থেকে নিচ পর্যন্ত যদি যাই, তাহলে গ্রামের প্রধানকে কী বলা হচ্ছে, গ্রামীণ। আর কতগুলো 5-10টা গ্রাম নিয়ে কি তৈরি হচ্ছে, গোপ, একটা অঞ্চল তৈরি হচ্ছে, সেই অঞ্চলের প্রধানকে কী বলা হচ্ছে, গোপ বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেই 5-10টা, আবার যে 5-10টা যে গোপের যে প্রধান যে অঞ্চল, সেই অঞ্চলটিকে নিয়ে কী তৈরি হচ্ছে, জেলা বা হাওর তৈরি হচ্ছে, তার প্রধানকে কী বলা হচ্ছে, সমহর্তা, ঠিক আছে। এই কয়েকটি জেলা নিয়ে কী তৈরি হচ্ছে, একটা প্রদেশ বা দেশ তৈরি হচ্ছে, যার শাসনভার ন্যস্ত থাকতো সেই রাজ পরিবারের কোনো সদস্যের উপরেই থাকতো, যাকে বলা হচ্ছে আর্যপুত্র, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তাহলে 4টি প্রদেশে ভাগ করা হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবারে নগর শাসনটা কেমন ছিল, এটার প্রাদেশিক শাসন হয়ে গেল, নগর শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা জানতে হবে। মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে জানতে পারা যায়, কি জানতে পারা যায়, যে 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদ ছিল, 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদ ছিল। সেই পরিষদের উপরে পাটলিপুত্র নগরের শাসনভার অর্পিত ছিল। কী ছিল না, পাটলিপুত্র নগরের শাসনভার অর্পিত ছিল। এই সমিতি 6টি শাখায় বিভক্ত ছিল। কটা শাখায়, 6টি শাখায় বিভক্ত ছিল। প্রতি শাখা সমিতিতে 5 জন করে সদস্য থাকতো। প্রতি শাখা সমিতিতে কতজন করে সদস্য থাকতো, 5 জন করে সদস্য থাকতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই শাখা সমিতিগুলো কি, এই শাখা সমিতিগুলি হচ্ছে 1 নম্বর কারিগরি শিল্পের নিয়ন্ত্রণ, 2 নম্বর বিদেশি আগন্তুকদের তত্ত্বাবধান, 3 নম্বর জন্ম মৃত্যুর হিসাব রক্ষা, 4 নম্বর ব্যবসা বাণিজ্য পরিচালনা, 5 নম্বর শিল্পজাত দ্রব্যটির বিক্রয়ের তত্ত্বাবধান, 6 নম্বর বিকৃত পণ্যের উপর থেকে 1/10 শুল্ক গ্রহণ করা, এই প্রভৃতি দায়িত্বগুলো পালন করত। কেবলমাত্র পাটলিপুত্রই নয়, সম্ভবত কৌশাম্বী, উজ্জয়িনী ও অবন্তী, তক্ষশিলা প্রভৃতি গুরুত্বপূর্ণ নগরগুলিতে এই ধরনের শাসন ব্যবস্থা ছিল, কিন্তু আমরা পাটলিপুত্রের নামটা আমরা পাই, ঠিক আছে। তাহলে আরেকবার বলি, নগর শাসন ব্যবস্থা মানে শহরগুলো। তো শহরগুলো শাসন ব্যবস্থা কেমন ছিল, তো মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা যেটা জানতে পারা যায়, সেই নগরগুলোতে কী ছিল, 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদ ছিল, ঠিক আছে। এই পরিষদের উপরও পাটলিপুত্র নগরের শাসনভার অর্পিত ছিল। এখানে পাটলিপুত্র আমরা বলা হয়েছে, কিন্তু মেনলি পাটলিপুত্র নয়, পাটলিপুত্রের মতো বিভিন্ন যেটা রয়েছে কৌশাম্বী, বড় বড় যে নগরগুলো রয়েছে, কৌশাম্বী, উজ্জয়িনী, অবন্তী, তক্ষশিলা প্রভৃতি সমস্ত নগরগুলোতেই একই ধরনের শাসন ব্যবস্থা ছিল। কী ধরনের শাসন ব্যবস্থা না, 30 জন সদস্য নিযুক্ত থাকতো, ঠিক আছে। এই 30 জন সদস্যকে কী করতো, 6টা শাখায় ভাগ করে দিত। তাহলে কত হচ্ছে, 30/6, তার মানে কত পাচ্ছি আমরা, 5। তার মানে এক একটাতে কত হচ্ছে, 5 জন করে থাকছে। তাহলে এক একটাতে কতজন করে থাকছে, 5 জন করে। তাহলে বুঝতে পারছো, এটাকে বুঝতে পারি। তাহলে 30 জন সদস্য ছিল, সেই 30 জন সদস্যকে কটাতে ভাগে ভাগ করলো, 6টা ভাগে ভাগ করলো। তার মানে এক একটা ভাগে কত করে থাকছে, 5 জন করে সদস্য থাকছে, ঠিক আছে। তাহলে 6টি শাখায় বিভক্ত হয়ে গেলো, তাহলে প্রতিটি শাখা সমিতিতে 5 জন করে সদস্য থাকছে, ঠিক আছে। এই সদস্যগুলোর দায়িত্ব কী ছিল, এই সদস্যগুলোর দায়িত্ব ছিল 1 নম্বর কারিগরি শিল্প। 1 নম্বর ভালো করে দেখো, তখনকার দিনে কত গুরুত্বপূর্ণ, তখনকার দিনে কারিগরি শিল্প বলে একটি ইউনিট ছিল, তার দায়িত্বে 5 জন সদস্য ছিল। 2 নম্বর বিদেশি আগন্তুক, অর্থাৎ বিদেশ থেকে যারা আগন্তুক, যারা চলে আসছে তাদেরকে তত্ত্বাবধান করে, তারা বিদেশে কোন জায়গা থেকে আসছে, কিসের জন্য আসছে, কী করতে আসছে, এই যে তত্ত্বাবধান করার জন্যে একটা গ্রুপ, একটা সদস্যের গ্রুপ, ঠিক আছে। জন্ম মৃত্যুর হিসাব রক্ষা, অর্থাৎ কতজন জন্মগ্রহণ করলো, কতজন মৃত্যু, কেন এটা খুবই দরকার। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের জন্ম মৃত্যুর হারটা কীরকম, তাহলে বুঝতে পারা যাবে যে আমাদের এইখানে কতজন আসছে, বাইরে থেকে কতজন আসছে, এই বৈদেশিক ব্যাপার সমস্ত কিছু হিসাবটা করতে পারা যাবে। তার জন্য জন্ম মৃত্যুর হিসাব রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে হচ্ছে শিল্পজাত দ্রব্যটির বিক্রয়, অর্থাৎ যে শিল্পজাত
দ্রব্য যে তৈরি হচ্ছে সেটা যে বিক্রয় করা হচ্ছে সেটা কত টাকাতে বিক্রি করা হচ্ছে কীরকম সেই তত্ত্বাবধানটা করা, কোথায় কাকে বিক্রি করা হচ্ছে, কোথায় বিক্রি করা হচ্ছে, কত দামে বিক্রি করা হচ্ছে, তারপরে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই সমস্ত কিছু তত্ত্বাবধান করা। তারপর 6 নম্বর বিক্রিত পণ্যের উপর থেকে, তারা আমি কেন এটা করা দরকার, কারণ বিক্রিত পণ্য থেকে তো শুল্ক নিতে হবে, তবেই তো নির্দিষ্ট হতে পারবো। শুল্ক কত, শুল্ক না 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ তারা শুল্ক গ্রহণ করত, প্রভৃতি দায়িত্ব পালন করত। তাহলে এই সদস্যগুলোই দায়িত্ব, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে নগর শাসন ব্যবস্থাকে কী করেছিল, কতজন সদস্য ছিল, কোশ্চেন আসে কী আসে, কোনটা কতজন সদস্য ভাগ করা হয়েছিল, টোটাল কতজন সদস্য ছিল নগরগুলিতে, না নগরগুলিতে 30 জন সদস্য ছিল, 6টি তারা ভাগে ভাগ ছিল, এবং প্রত্যেকটি ভাগে তারা কী ছিল, 6টি পরিষদে ভাগ ছিল, এবং প্রত্যেকটি পরিষদে বা 6টি শাখায় ভাগ ছিল। তো সেই 6টি শাখাতে, প্রত্যেকটি শাখাতে 5 জন করে সদস্য থাকতো, ঠিক আছে। সেই সদস্য যে সেই শাখাগুলি কী ছিল, কারিগরি শাখা, বিদেশি আগন্তুকদের তত্ত্বাবধানের শাখা, জন্মনীতি হিসাবরক্ষের শাখা, শিল্পজাত দ্রব্যাদি বিক্রয় তত্ত্বাবধান যে শাখা, বিক্রিত পণ্যের উপরে 1/10 শুল্ক সংগ্রহ করার, এই সমস্ত দায়িত্বগুলো তারা কিন্তু পালন করতো। কোথায় কোথায় এগুলো পালিত ছিল, পাটলিপুত্র, কৌশাম্বী, উজ্জয়িনী, অবন্তী, তক্ষশিলা প্রভৃতি নগরগুলিতে এই ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। এবারে আমাদেরকে জানতে হবে সামরিক ব্যবস্থাটা কীরকম ছিল। সামরিক ব্যবস্থাটা খুবই উন্নত সামরিক ব্যবস্থা ছিল। কীরকম, না সামরিক ব্যবস্থা 6 লক্ষ পদাতিক সৈনিক, 6 লক্ষ পদাতিক সৈনিক ছিল, ঠিক আছে। তার সেনাবাহিনীতে 6 লক্ষ পদাতিক সৈনিক ছিল, 30,000 অশ্বারোহী ছিল, 8,000 রথারোহী ছিল, 9,000 হস্তি ছিল, রণহস্তি। তাহলে এইগুলি সব জানতে পারা যায় কোথা থেকে, না মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে জানতে পারা যায়। আর কি জানতে পারা যায়, মেগাস্থেনিসের ইন্ডিকাতে আর কি জানতে পারা যায়, বলা হয়েছে যে মেগাস্থেনিস বলেন যে 30 জন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের উপর মৌর্যদের সামরিক বিভাগের দায়িত্ব ছিল। তা সামরিক বিভাগকে মেগাস্থেনিস বলছে সামরিক বিভাগের 30 জন সদস্যের একটি পরিষদ গঠন করেছিল সামরিক বিভাগগুলোকে দেখাশোনা করার জন্য। এইগুলো কী কী ভাগ ছিল, না এগুলি ছিল, একটা হচ্ছে পদাতিক, অর্থাৎ পদাতিকদেরকে লক্ষ্য রাখবে। তবে 6টা সমিতি, তাহলে 30 6টা সমিতিতে ভাগ হচ্ছে, তাহলে এক একটা সমিতিতে কত করে থাকছে, 5 জন করে, তাহলে 5 জন তদারকি করছে। কি পদাতিক সৈনিক, অশ্বরোহিণী, হস্তিবাহিনী, রথবাহিনী, নৌবাহিনী ও যানবাহন ও রসদ সংগ্রহকারী, তাহলে 5টা। তাহলে কি পদাতিক, অশ্বরোহী, হস্তিবাহিনী, রথবাহিনী, নৌবাহিনী, যানবাহন, রসদ প্রভৃতি দায়িত্ব পালন করত। সমাজে সকল বর্ণের মানুষদের মধ্য থেকে সেনা সংগ্রহ করা হতো। এটা ব্যাপার, এমন নয় যে কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করা হতো, সমস্ত রকমের জায়গা থেকে কিন্তু তারা সেনা কিন্তু সংগ্রহ করত, সমস্ত জায়গা থেকে তার সঙ্গে সেনা সংগ্রহ করত। সমস্ত জায়গা থেকে তারা সেনা সংগ্রহ করত। আচ্ছা, সমস্ত জায়গা থেকে তারা সেনা সংগ্রহ করত, এবং সংগ্রহ করে তারা সেনাবাহিনী তৈরি করেছিল। বিচার ব্যবস্থা কেমন ছিল, না বিচার ছিল সর্বসর্বা, আর শাস্ত্রজ্ঞ যে পণ্ডিতদেরকে নিয়ে তারা বিচার ব্যবস্থা পালন করা হতো। তো বিচার ব্যবস্থা ধর্মস্থানীয় কণ্টক শুধু দুরকম ধরনের ছিল, ঠিক আছে। আবার গ্রাম বা নগরের বিচার ব্যবস্থা তারা নিজেরাই করতো, কিন্তু রাজা ছিল সর্বেসর্বা, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি চন্দ্রগুপ্ত মৌর্যের সম্বন্ধে মোটামুটি আমরা জানতে পারি। এরপরে আমরা আলোচনা করব, এরপরে বিম্বিসার, এর পুত্র বিম্বিসার নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে।